শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা। মনে রাখবেন, রাত 10টা মানে অশরীরীর রাত, আর ফেসবুক পেজের জন্য 11টা মানে ভয়ের আরেক মাত্রা। আজ 25শে ফেব্রুয়ারি 2026, বুধবার। রমজান মাসের প্রথম 10 দিন রহমতের অতিবাহিত হয়ে যাচ্ছে। এই পবিত্র মাসেও ভয়ের ছায়া কিন্তু থেমে থাকে না, বরং মাঝে মাঝে রহমতের মাসেও এমন কিছু ঘটে যা আমাদের বিশ্বাসকে নাড়া দেয়। আজকের এপিসোড 63। আজ আমি আপনাদের শোনাব দুটি এমন ঘটনা যেগুলো শোনার পর আপনার ঘরের দেয়ালগুলোও যেন আপনার সাথে কথা বলতে চাইবে। আপনার জানালার বাইরের অন্ধকারে হয়তো লুকিয়ে আছে কেউ যে শুধু অপেক্ষা করছে আপনি আলো নেভানোর। আজকের প্রথম ঘটনাটি এসেছে রমজানের শুরুর দিকের, যে ঘটনা ঘটেছে এই পবিত্র মাসেই। আর দ্বিতীয় ঘটনাটি একটি অভিশপ্ত বাগান বাড়িকে কেন্দ্র করে, যে বাড়ির নাম শুনলে আজও স্থানীয়দের গায়ে কাঁটা দেয়। প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত, এতটাই গভীরে যাবে যে আপনি শুনতে শুনতে নিজেই সেই জায়গায় উপস্থিত হয়ে যাবেন। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনা, রমজানের রহমত আর অভিশপ্ত আত্মার কান্না। প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রফিক। রফিক ঢাকার অদূরে নারায়ণগঞ্জের একটি পুরনো এলাকার বাসিন্দা। অসংখ্য ধন্যবাদ রফিককে তার সাহসের জন্য, এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রফিকের ভাষায় বলছি। রফিকের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। সেখানে তারা কয়েক প্রজন্ম ধরে বসবাস করছে। তাদের বাড়ির পাশেই একটা পুরনো পরিত্যক্ত বাড়ি আছে, যে বাড়িটা প্রায় 30 বছর ধরে খালি পড়ে আছে। স্থানীয়রা বলে এই বাড়িতে একবার এক বৃদ্ধা দম্পতি থাকতেন। তাদের কোনো সন্তান ছিল না। এক রমজান মাসে ওই বৃদ্ধা মারা যান, আর কিছুদিন পরেই বৃদ্ধ মারা যান। কিন্তু তাদের মৃত্যুর পর থেকে বাড়িটাতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। কেউ সেই বাড়িতে রাতে থাকতে চাইতো না, এমনকি দিনের বেলাও অনেকে বাড়িটার পাশ দিয়ে হাঁটতে ভয় পেত। রফিক নিজে এসব বিষয়ে খুব একটা বিশ্বাস করত না। সে বলতো এসব অন্ধবিশ্বাস, মানুষ ভয় পায় বলে এমনটা মনে হয়। কিন্তু এই বছর রমজানের শুরুতে যা ঘটল তা তার সব বিশ্বাস পাল্টে দিয়েছে। 2026 সালের রমজানের প্রথম রোজা ছিল 19শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। তার আগের রাত থেকে ঘটনা শুরু। রফিক তার পরিবারের সাথে সাহারি খেয়ে ফজরের নামাজের অপেক্ষা করছিল। তখন ভোর রাত 4টের মতো বাজে। হঠাৎ সে শুনতে পেল পাশের পরিত্যক্ত বাড়ি থেকে কে যেন কাঁদছে। প্রথমে সে ভাবল হয়তো কোনো বেওয়ারিশ কুকুর বা বিড়ালের আওয়াজ, কিন্তু কান্নার আওয়াজটা ছিল স্পষ্ট মানুষের কান্না, যে কান্নায় ব্যথা আর যন্ত্রণা মিশে আছে। রফিক জানালা দিয়ে উকি দিয়ে দেখল সেই পরিত্যক্ত বাড়ির দোতলার একটি জানালায় আলো জ্বলছে, একটি মৃদু নীলচে আলো যা মাঝে মাঝে জ্বলছে আর নিভছে। তার মনে সাহস সঞ্চয় করে সে ছাদে গেল, যেখান থেকে ওই বাড়িটা পরিষ্কার দেখা যায়। সে যা দেখল তা তাকে হাড় হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। দোতলার বারান্দায় একটি সাদা শাড়ি পরা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে, আর সে বারবার কিছু বলছে। হঠাৎ করেই সে রফিকের দিকে তাকালো। 4 তলা দূর থেকেও রফিক স্পষ্ট দেখতে পেল সেই বৃদ্ধার মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা ফাঁকা গর্ত, আর সেই গর্ত থেকে বের হচ্ছে সেই নীলচে আলো। রফিকের চিৎকার বেরিয়ে আসার উপক্রম ছিল, কিন্তু কিছুতেই সে নড়তে পারছিল না। মনে হচ্ছিল কেউ তাকে জায়গা মতো পেরেক ঠুকে দিয়েছে। কিছুক্ষণ পর বৃদ্ধাটি ধীরে ধীরে মিলিয়ে গেল বারান্দা থেকে, আর আলো নিভে গেল। রফিক কোনো রকমে নিচে নেমে এসে স্ত্রীকে ঘটনা বলল। তার স্ত্রী অবশ্য তাকে বোঝালো হয়তো রোজার কারণে তার ঘুম কম হয়েছে, তাই এমন দেখছে। পরের দিন সাহারির সময় আবার একই ঘটনা, কিন্তু এবার শুধু কান্না নয়, সাথে সাথে একটি করুণ সুরও শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন সুর করে কিছু পড়ছে। রফিক এবার আর ছাদে না গিয়ে বাড়ির পাশের গলি দিয়ে উঁকি মারার চেষ্টা করল। গলিটা খুব সরু, অন্ধকার। সে টর্চ জ্বালিয়ে এগোতে লাগলো। হঠাৎ তার টর্চের আলো গিয়ে পড়ল সেই পরিত্যক্ত বাড়ির দরজায়। দরজাটা একটু ফাঁকা, মনে হচ্ছিল কেউ যেন ইশারায় তাকে ডাকছে ভেতরে ঢোকার জন্য। রফিকের ভেতরের কৌতূহল তাকে পিছু হটতে দিল না। সাহস সঞ্চয় করে সে দরজাটা একটু ঠেলে খুলল। ভেতর থেকে পচা গন্ধ বের হচ্ছে। মনে হচ্ছে বহু বছর ধরে এ ঘরে হাওয়া বন্ধ ছিল।
সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। সামনে একটা সিঁড়ি, দোতলায় উঠে গেছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় সে পায়ের নিচে কিছু একটা পিষে যাওয়ার শব্দ পেল। টর্চ মেরে দেখল অসংখ্য মরা পোকামাকড় তাদের হাড়গোড় ছড়ানো আছে। তার বমি পাচ্ছিল, কিন্তু কোনো রকমে নিজেকে সামলে সে উঠতে লাগলো। দোতলায় উঠে সে দেখল লম্বা একটা করিডোর, দুই পাশে কয়েকটা দরজা। করিডোরের শেষ প্রান্ত থেকে সেই কান্নার আওয়াজ আসছে। আওয়াজটা এখন স্পষ্ট, ঘন ঘন নিঃশ্বাস ফেলার শব্দ, তার মাঝে মাঝে হু হু করে হাওয়ার শব্দ। রফিক এগিয়ে চলল ধীর পায়ে। শেষ দরজাটা খোলা, ভেতর থেকে সেই নীলচে আলো বের হচ্ছে। সে দরজার ফাঁক দিয়ে উঁকি দিল। ঘরের ভেতরটা দেখে সে একেবারে হতবাক। ঘরটি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন, যেন কেউ প্রতিদিন পরিষ্কার করে। দেওয়ালে একটা পুরনো ক্যালেন্ডার টাঙানো, যেখানে 1996 সালের রমজান মাস দেখাচ্ছে। একটা খাট, তার ওপর বিছানা পাতা। বিছানায় বসে আছে সেই বৃদ্ধা মহিলা যে রফিক গতরাতে বারান্দায় দেখেছিল। তার পাশে আরও একজন বসে আছে, একজন বৃদ্ধ, সম্ভবত তার স্বামী। তারা দুজন হাত জোড় করে কিছু একটা পড়ছে আর কাঁদছে। তাদের চোখ দুটো ফাঁকা, কিন্তু সেখান থেকে আলো বের হচ্ছে। তখন রফিক বুঝতে পারল এরা জীবিত নয়, এরা আত্মা। কিন্তু কেন এরা এখনও এখানে? কেন এরা রোজা রাখছে? কেন এরা কাঁদছে? তখন হঠাৎ করেই বৃদ্ধা রফিকের দিকে তাকালো। তার ফাঁকা চোখ দুটোতে কেমন যেন কাতরতা ফুটে উঠল। সে বলল, আমরা ক্ষুধার্ত, আমরা তৃষ্ণার্ত, কেউ আমাদের জন্য কিছু দেয় না। আমরা মারা গিয়েছি, কিন্তু আমাদের রোজা অসম্পূর্ণ রয়ে গেছে। আমরা শেষ করতে পারিনি, আমরা শান্তি পাচ্ছি না। রফিক একেবারে জড়সড় হয়ে গেল। সে কিছু বলার আগেই বৃদ্ধা আবার বলল, তুমি কি আমাদের জন্য কিছু খাবার দিতে পারবে? আমরা রোজা ভাঙতে চাই, আমাদের খুব ক্ষুধা লাগছে। তার কণ্ঠে এত ব্যথা ছিল যে রফিকের চোখ দিয়ে পানি চলে এলো। সে বলল, আমি কি করতে পারি? বৃদ্ধ বলল, তোমার বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসো, এখানে রেখে যাও। আমরা সেহরি ও ইফতারের সময় আসি, কিন্তু কেউ আমাদের দেখতে পায় না। তুমি পেয়েছো, হয়তো তোমার ভাগ্য ভালো। রফিক কোনো রকমে সেখান থেকে বেরিয়ে এলো। সারা দিন তার কিছুই ভালো লাগছিল না। সন্ধ্যায় ইফতারের সময় সে তার স্ত্রীকে বলে কিছু খিচুড়ি আর পেঁয়াজও তৈরি করালো, আর কিছু খেজুর ও পানি নিয়ে গেল সেই পরিত্যক্ত বাড়ির দোতলায়। গিয়ে দেখল সেই ঘরটা এখন সম্পূর্ণ ফাঁকা। কোনো আসবাবপত্র নেই, কোনো বিছানা নেই, শুধু একটা ময়লা ভাঙাচোরা ঘর। সে অবাক হয়ে গেল, ভাবল হয়তো সে স্বপ্ন দেখেছে। তবুও সে খাবারগুলো ঘরের এক কোণে রেখে দিয়ে বলল, আপনাদের জন্য খাবার রেখে গেলাম, আপনি খেয়ে নেবেন। তারপর চলে আসলো। পরের দিন সাহেরির সময় আবার সেই কান্নার আওয়াজ, কিন্তু এবার তা আগের চেয়ে কম। রফিক আবার সেখানে গেল। গিয়ে দেখল গত রাতে রাখা খাবারগুলো সম্পূর্ণ খালি, আর পাত্রগুলো ধোয়া অবস্থায় রাখা আছে। ঘরটা এখন আর আগের মতো নেই। হঠাৎ করে দেওয়ালে একটি নীলচে আলো দেখা দিল, আর সেই আলো থেকে বেরিয়ে এলো দুইটি অস্পষ্ট মুখ। তারা রফিকের দিকে তাকিয়ে মৃদু হাসল। বৃদ্ধা বলল, আমরা শান্তি পেয়েছি, আমাদের রোজা পূর্ণ হয়েছে, তুমি আমাদের উদ্ধার করেছ, আমরা এখন চলে যাব। আর তখনই ঘরটা হঠাৎ উজ্জ্বল আলোয় ভরে গেল, আর কিছুক্ষণ পর সব নিভে গেল। তারপর থেকে আর কোনো আওয়াজ শোনা যায়নি সেই বাড়ি থেকে। রফিক এখন বিশ্বাস করে রমজান মাসের রহমত নেমে আসে। সেই রহমত শুধু জীবিতদের জন্যই নয়, মৃতদের জন্যও। যাদের রোজা অসম্পূর্ণ ছিল, আল্লাহ হয়তো তাদেরও মাগফিরাত দান করেন। কিন্তু যে ঘটনা সে দেখেছে তা তাকে সারা জীবন তাড়াবে। সেই ফাঁকা চোখের দৃষ্টি, সেই করুণ কান্না, আর সেই শান্তির হাসি, সব মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা, যা বলা যায় না, শুধু অনুভব করা যায়। রফিকের ভাষায় শেষ কথাগুলো বলছি। আমি এখন প্রতিদিন ইফতারের সময় কিছু না কিছু খাবার ওই বাড়ির সামনে রেখে দিই। হয়তো আরও কোনো আত্মা আছে যে শান্তির অপেক্ষায় আছে। আপনিও যদি কোনো পুরনো পরিত্যক্ত বাড়ি দেখেন, একবার ভেবে দেখবেন, হয়তো সেখানেও কেউ আপনার সাহায্যের অপেক্ষায় বসে আছে। অসংখ্য ধন্যবাদ রফিককে তার এই অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এই ঘটনা প্রমাণ করে রমজান মাস সত্যি রহমতের মাস, যা জীবিত ও মৃত সবার জন্যে কল্যাণ বয়ে আনে। এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী, কখনই কালো জাদু, অন্ধবিশ্বাস,
কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসাবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন আরও গভীর আতঙ্কের দিকে যাওয়া যাক। এবারের ঘটনা একটি অভিশপ্ত বাগান বাড়িকে কেন্দ্র করে, যে বাড়ির গল্প শুনলে আপনার শির দাঁড়াবে, ঠান্ডা স্রোত বয়ে যাবে। ফেসবুক পেজের জন্য 11টা মানে ভয়ের আরেক মাত্রা। তাই এই ঘটনা শোনার পর আপনি হয়তো ফেসবুক স্ক্রল করতেও ভয় পাবেন। দ্বিতীয় ঘটনা, অভিশপ্ত বাগান বাড়ি, যেখানে গাছগুলো মানুষের মাংস খায়। দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন শাহেদ। শাহেদ চিটাগংয়ের একটি প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। তার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত বাগান বাড়ি আছে, যাকে স্থানীয়রা বলে ভুতুড়ে বাগান। অসংখ্য ধন্যবাদ শাহেদকে এই ভয়ঙ্কর সত্য আমাদের সামনে তুলে ধরার জন্য। ঘটনাটি শাহেদের ভাষায় বলছি। 2026 সালের জানুয়ারি মাসের ঘটনা। শাহেদ পেশায় একজন ফটোগ্রাফার। তার খুব শখ পুরনো পরিত্যক্ত বাড়ি আর প্রাকৃতিক দৃশ্যের ছবি তোলা। সেই সূত্রে সে অনেক জায়গায় ঘুরেছে, অনেক কিছু দেখেছে, কিন্তু এই বাগান বাড়ির কথা সে আগে কখনো শোনেনি। একদিন স্থানীয় এক মুদি দোকানদারের কাছে সে এই বাগান বাড়ির কথা শুনতে পায়। দোকানদার তাকে সাবধান করে দেয়, ওইদিকে যেও না বাবা, ওখানে ভূত আছে, অনেক মন্দ জায়গা। কিন্তু শাহেদের তো কৌতূহল আরও বেড়ে গেল। সে ঠিক করল একদিন যাবেই। বাগান বাড়িটির ইতিহাস জানতে চাইলে স্থানীয়রা তাকে যা বলল তা শুনে তার রোম খাড়া হয়ে যায়। প্রায় 50 বছর আগে এই বাগান বাড়িতে থাকতেন এক ধনী জমিদার, তার স্ত্রী আর একমাত্র মেয়ে। জমিদারের খুব শখ ছিল বাগান করার। তিনি বাড়ির চারপাশে নানা রকমের ফলের গাছ, ফুলের গাছ লাগিয়েছিলেন। বিশেষ করে একটি লিচু গাছ ছিল প্রকাণ্ড, যার ফল খেতে দূর দূরান্ত থেকে লোক আসত। কিন্তু এক রহস্যময় ঘটনায় জমিদারের মেয়ে নিখোঁজ হয়ে যায় একদিন। 15 বছরের কিশোরী খেলা করতে করতে বাগানে ঢুকেছিল আর ফিরে আসেনি। জমিদার পাগল হয়ে খুঁজতে লাগলেন। পুলিশ খুঁজল, গ্রামের লোক খুঁজল, কোথাও কোনো সন্ধান মিলল না। কিছুদিন পর জমিদারের স্ত্রী পাগল হয়ে গেলেন। তিনি রাত দিন শুধু বাগানে ঘুরে বেড়াতেন, মেয়ের নাম ধরে ডাকতেন। এক রাতে প্রবল ঝড়ের মধ্যে তিনি বাগানে গিয়ে আর ফেরেননি। পরের দিন সকালে তার লাশ পাওয়া যায় সেই প্রকাণ্ড লিচু গাছের নিচে। জমিদার তখন সম্পূর্ণ একা। তিনি আর কয়েক বছর বেঁচে ছিলেন, কিন্তু তার মন একেবারে ভেঙে গিয়েছিল। শেষ বয়সে তিনি পাগলের মতো হয়ে যান। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, এই বাগানে অভিশাপ লেগে আছে, আমার মেয়ে এখানেই আছে, কেউ এখানে ফল খেতে আসবে না, কেউ এখানে রাতে থাকবে না। তার মৃত্যুর পর থেকে বাগান বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে। স্থানীয়রা কেউ সেখানে যায় না, কারণ যে কেউ সেখানে গেছে তাদের সঙ্গেই অদ্ভুত সব ঘটনা ঘটেছে। শাহেদ জানুয়ারির প্রথম সপ্তাহে একদিন সকালে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সাথে নিয়ে গেল তার ক্যামেরা, টর্চ আর কিছু খাবার। দুপুর 12টার দিকে সে বাগান বাড়িতে পৌঁছায়। প্রথম দেখায় বাড়িটা খুব সুন্দর লাগছিল। চারপাশে প্রকাণ্ড প্রকাণ্ড গাছ, কিন্তু কোনো গাছে কোনো ফল নেই। শুধু সেই লিচু গাছটা দাঁড়িয়ে আছে, শুকনো ডালপালা নিয়ে। বাড়ির গেটটা ভাঙা, দেওয়ালে শ্যাওলা জমে আছে। সে ভেতরে ঢুকল। বাড়িটার ভেতরে ঢুকে সে প্রথম যা অনুভব করল তা ছিল এক ধরনের অস্থিরতা। মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। সে চারপাশে তাকিয়ে দেখল, কেউ নেই, শুধু হাওয়ায় গাছের পাতার মরমর শব্দ। সে বাড়ির বিভিন্ন অংশের ছবি তুলতে লাগল। বাড়িটার নিচতলায় কয়েকটা ঘর, সবকটাই খালি। শুধু একটা ঘরে একটি পুরনো খাট পড়ে আছে ভাঙা অবস্থায়। দেওয়ালে পুরনো দিনের ছবি ঝোলানো। ছবিগুলোতে জমিদার, তার স্ত্রী আর মেয়ের দেখা মেলে। মেয়েটির বয়স 14-15 হবে, খুব সুন্দরী। শাহেদ ছবিটির ছবি তুলল। দোতলায় ওঠার সিঁড়ি খুব ভাঙা। সাবধানে ওঠার চেষ্টা করল। হঠাৎ তার পা পিছলে গেল। সে পড়ে যাচ্ছিল, কিন্তু কিছু একটা তাকে ধরে ফেলল। সে তাকিয়ে দেখল কেউ নেই, শুধু একটা হাতের স্পর্শ অনুভব করল তার কাঁধে। তার শরীর শিউরে উঠল। সে দ্রুত দোতলায় উঠে গেল। দোতলায় একটা বড় বারান্দা, যেখান থেকে পুরো বাগান দেখা যায়। সে বারান্দায় দাঁড়িয়ে ছবি তুলছে। তখন বেলা 3টের মতো বাজে। হঠাৎ সে শুনতে পেল কি যেন তার কানে কানে বলল, ওখানে যেও না, ওখানে ভয়ঙ্কর কিছু আছে। শাহেদ চমকে উঠে চারপাশে তাকালো। কেউ নেই। সে ভাবল হয়তো বাতাসের শব্দ, কিন্তু আবার সেই কণ্ঠ, এবার পরিষ্কার, তুমি চলে যাও, এখনই চলে যাও। শাহেদের ভয় পাচ্ছিল, কিন্তু তার ক্যামেরার জন্য আরও কিছু ছবি তোলার লোভ তাকে আটকে রাখল।
সে বারান্দা থেকে নিচের বাগানে তাকিয়ে দেখল সেই প্রকাণ্ড লিচু গাছটার চারপাশে কেমন অন্ধকার ঘনিয়ে আছে। তখনই তার ক্যামেরার লেন্স দিয়ে দেখল গাছটার নিচে কেউ যেন দাঁড়িয়ে আছে। একটি ছোট্ট মেয়ে সাদা ফ্রক পরে, সে গাছের দিকে তাকিয়ে আছে। শাহেদ সাথে সাথে জুম করে দেখল মেয়েটি হঠাৎ তার দিকে তাকালো। তার মুখটা সেই জমিদারের মেয়ের মতো যার ছবি সে নিচে দেখেছিল, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই। শাহেদের চিৎকার বেরিয়ে এলো। সে দৌড়ে নিচে নামতে চাইল, কিন্তু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখল নিচে আরেক মেয়ে দাঁড়িয়ে আছে। এটা আরেক মেয়ে, বড়, সম্ভবত জমিদারের স্ত্রী। তিনিও সাদা শাড়ি পরে, তার চোখও কালো। তারা শাহেদের দিকে তাকিয়ে হাসছে, কিন্তু সেই হাসিতে কোনো সুখ নেই, আছে শুধু ব্যথা আর অভিশাপ। শাহেদ ভয়ে জ্ঞান হারানোর উপক্রম। সে কোনো রকমে সিঁড়ি ধরে নেমে গেল। নিচে নেমে দেখে বাড়ির ভেতর আরও অনেক ছায়ামূর্তি। তারা সবাই নীরবে দাঁড়িয়ে আছে। শাহেদ প্রাণপণে দৌড় লাগালো। সে দৌড়ে গেটের বাইরে চলে এলো। বাইরে এসে সে পেছনে তাকিয়ে দেখল কেউ নেই, শুধু সেই প্রকাণ্ড লিচু গাছটা দাঁড়িয়ে আছে। তার ডালপালাগুলো যেন হাতের মতো মেলে ধরে আছে। সে দ্রুত গ্রামে ফিরে গেল। মুদি দোকানদার তাকে দেখে বলল, কি বাবা, গিয়েছিলে ওখানে, দেখলে কিছু? শাহেদ কিছু বলতে পারল না, শুধু মাথা নেড়ে বাড়ি চলে গেল। সেদিন রাতে শাহেদের জ্বর এলো, খুব জ্বর, প্রায় 104 ডিগ্রি। সে স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্নে সেই বাগান, সেই গাছ, সেই মেয়েটি। সে বলছে, তুমি আমাদের ছবি তুলেছ, এখন তুমিও আমাদেরই একজন, তুমি আর ফিরে যেতে পারবে না। শাহেদ চিৎকার করে উঠল। তার মা এসে তাকে জাগালো। মা বলল, কি হয়েছে বাবা? শাহেদ বলল, মা, আমি ওই বাগানে গিয়েছিলাম, ওখানে ভূত আছে, তারা আমাকে ছাড়বে না। পরের দিন সকালে শাহেদ তার তোলা ছবিগুলো দেখল। প্রতিটি ছবিতেই অস্পষ্ট কিছু ছায়া ধরা পড়েছে। বিশেষ করে যে ছবিটি সে জমিদারের পরিবারের তোলা পুরনো ছবির তুলেছিল, সেটাতে দেখা গেল সেই ছবিতে থাকা মেয়েটি এখন তার পাশে দাঁড়িয়ে আছে। তার কালো চোখ দুটো ক্যামেরার দিকে তাকিয়ে আছে। শাহেদের তো বুক কেঁপে উঠল। সে সাথে সাথে সব ছবি ডিলিট করে দিল, কিন্তু তাতেও কাজ হলো না। সেই থেকে প্রতি রাতে শাহেদ স্বপ্ন দেখে সেই বাগানের। সেই মেয়েটি তাকে ডাকে, আমাদের কাছে এসো, তোমার জন্য অপেক্ষা করছি। শাহেদের ঘুম হয় না, সে প্রায় পাগল হয়ে যাচ্ছে। স্থানীয় এক কবিরাজ তাকে বলেছে, তুমি ওই বাড়ির অভিশাপ নিজের সাথে নিয়ে এসেছ, ওখান থেকে কিছু না নিয়েই চলে আসতে হয়। কিন্তু তুমি ছবি তুলেছ, তাদের আত্মা তোমার ক্যামেরায় বন্দী হয়ে গেছে, এখন তারা তোমার সাথে লেগে আছে। শাহেদ এখন মুক্তির উপায় খুঁজছে। সে আরও অনেক কবিরাজ, পীর ফকিরের কাছে গেছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারছে না। শেষবার যখন সে আমার সাথে কথা বলেছিল, তখন তার কণ্ঠ ছিল ভীত, ক্লান্ত। সে বলেছিল, আমি জানি না আর কতদিন পারব। প্রতি রাতে তারা আসে, তারা বলে, শীঘ্রই আমি তাদের হয়ে যাব। আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার চোখ অন্ধকার দেখছে। আমি কি সত্যিই মরে যাচ্ছি? এই ঘটনা শুনে আমারও গা শিউরে উঠেছিল। শাহিদের জন্য আমার খুব খারাপ লাগছিল, কিন্তু তাকে সাহায্য করার কিছুই ছিল না আমার কাছে। আমি শুধু তার কথা শুনেছিলাম আর এই ঘটনা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। শাহিদের ভাষায় শেষ কথাগুলো বলছি, আপনারা কখনো কোনো পরিত্যক্ত বাড়িতে যাবেন না। যদি যান, তবে কোনো কিছু স্পর্শ করবেন না, কোনো ছবি তুলবেন না, কারণ ওখানে শুধু আমাদের অজানা কোনো কিছু নেই। ওখানে আছে মৃত আত্মা, যারা এখনও শান্তি পায়নি। তারা একা, তারা কাউকে চায় তাদের সাথে থাকতে। আর যদি একবার তাদের সাথে জড়িয়ে যান, তাহলে আর ফেরার পথ নেই। আমার জন্য দোয়া করবেন, যেন আমি রক্ষা পাই। শাহেদের সাথে শেষ যোগাযোগের 1 সপ্তাহ পর তার পরিবার থেকে খবর আসে, শাহেদ নিখোঁজ হয়েছে। তার ঘরের দরজা খোলা ছিল, বিছানা ফাঁকা। পাশে পড়েছিল তার ক্যামেরা, যার সবগুলো ছবি মুছে ফেলা ছিল। কিন্তু শেষ ছবিটা, সেই ছবিতে দেখা গেছে শাহেদ সেই বাগান বাড়ির বারান্দায় দাঁড়িয়ে, আর তার পাশে সেই মেয়েটি সাদা ফ্রক পরে, কালো চোখে হাসছে। শাহেদ কি তাদের হয়ে গেছে? আমরা জানি না, কিন্তু আজও ওই বাগান বাড়িতে রাতে নীল আলো জ্বলে, আর কান পাতলে শোনা যায়, এসো, এসো, আমাদের কাছে এসো। অসংখ্য ধন্যবাদ শাহেদকে। যদিও তিনি আজ আমাদের মাঝে নেই, তার এই অভিজ্ঞতা আমাদের ভুলিয়ে দেবে না কখনো যে কিছু অভিশাপ কখনো মরে না। রাত 10টা মানেই অশরীরীর রাত। ফেসবুক পেজের জন্য 11টা মানে ভয়ের আরেক মাত্রা। আজকের 2টি ঘটনা আমাদের দেখালো, রমজানের রহমত যেমন জীবিতদের জন্য, তেমনি মৃতদের জন্যেও। আর কিছু কিছু অভিশাপ আছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসে, আর তা থেকে রক্ষা পাওয়ার উপায় নেই।
আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয়, তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল বা সোশ্যাল মিডিয়ায় জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো অশরীরীয়অফিসিয়াল@gmail.com। আমরা আপনার নাম উল্লেখ করে আপনার পাঠানো ঘটনা প্রচার করব, ঠিক যেমন আজকের 2 ঘটনা প্রচার করেছি। এবার একটু পিছন ফিরে তাকান। নিশ্চয়ই কেউ নেই, কিন্তু যদি থেকে থাকে তাহলে মনে রাখবেন, রাত 10টা মানে অশরীরীর রাত। আপনার ঘরের কোণে যে ছায়াটা নড়ল, সেটা শুধু আপনার কল্পনা নয়। আপনার পাশের ফাঁকা চেয়ারটা হয়তো কেউ বসতে চায়। আপনার কানে যে ফিসফিসানি শুনতে পাচ্ছেন, সেটা বাতাস নয়। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। মনে রাখবেন, সব ভয় শেষ হয়, কিন্তু কিছু ভয় কখনো শেষ হয় না। শুভরাত্রি।